চোয়াল শক্ত করে বললেন, কোথা থেকে এসেছিস, কি চাস? কোনো উত্তর এলো না। গঙ্গাতান্ত্রিক তার কাঁধে বাঁধানো পুঁটলি থেকে সর্ষের দানার মতো এক মুঠো বীজ বের করে তা কপালে ঠেকিয়ে কি যেন বীজ করে বললেন। তারপর সেগুলি মেয়েটির শরীরের উপরে ছিটিয়ে দিতেই গরম তেলের ঝাপটা লাগার মতো মেয়েটি ছটফট করে উঠল। কি ভীষণ বিকট গলায় তার যন্ত্রণার আর্তনাদ! উফ, তোমাদের বলতে গিয়ে এখন যেন আমার সে শব্দের স্মৃতি জীবিত হয়ে উঠল। মেয়েটির কণ্ঠের হিংস্রতা তখন এতটাই যেন আমাদের ভস্ম করে দিতে পারলে তার গায়ের জ্বালা মেটে। এই জিতেন, নির্মল, তোমরা দুজনেই ওর দুটি হাত ধরে সোজা করে বসো তো। জিতেন বাবুর বিচার বুদ্ধি পরাজয় স্বীকার করে নিয়েছিল আমরা না ফেরায়, তা এখন আবার স্ত্রীকে বাঁচানোর তাগিদে দমদমে হয়ে উঠেছে। গঙ্গাতান্ত্রিকের কথা মতো দুই ভাই বিছানার উপরে উঠে পদ্মের দুই হাত শক্ত করে ধরে বসিয়ে রাখলেন। ওই প্রথম তন্ত্র ক্ষমতা যে কি বস্তু সে বিষয়ে কিছুটা জ্ঞান হয়েছিল আমার। গঙ্গাতান্ত্রিক একটা সরু লিখে কাঠি ঝুলি থেকে বের করে মেয়েটির দুই চোখের মাঝখানে ধরতেই তার বিক্ষিপ্ত মণি দুটি একে অপরের কাছে সরে এসে কাঠিটির দিকে পড়ল। এবং শুধু তাই নয়, তার দৃষ্টি যেন আটকে গেছে ওই কাঠির উপরে। গঙ্গাতান্ত্রিক প্রশ্ন করলেন, এবার বল দেখি, তুই কোথা থেকে এসেছিস? মেয়েটি দুবার ঠোঁট এবং নাক মুচকে নিজের পায়ের দিকে তাকালো। তখনই লক্ষ্য করলাম তার পায়ের নখগুলির মধ্যে মাটি ঢুকে আঙুলের মাথাগুলো কেমন রক্তমুখী হয়ে আছে। গঙ্গাতান্ত্রিক আবার প্রশ্ন করলেন, মুক্তি দিতে চাই আমরা, বল কোথা থেকে এসেছিস? শিবরামপুর কোথায়? আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, আমি পারছি না। বলে মেয়েটি হঠাৎ নিজের সমস্ত শক্তি হারিয়ে জিতেন বাবুর কোলে ঢলে পড়ল। আমরা প্রত্যেকে চোখ চাওয়াচাই করলাম। গঙ্গাতান্ত্রিক বললে, শিবরামপুর কি মেয়েটির বাপের বাড়ি? না, শিবরামপুর আমাদের বড়দা মৃণাল কুণ্ডু থাকে।